বিধানসভা ভোটে দাঁড়াচ্ছি দেরিতে, তার আগে লোকসভায় ভোটে দাঁড়িয়েছি, 2 বছর আগেও আমি ভোটে দাঁড়িয়েছি। আমরা ভোট করি, কখনো বিধানসভা কখনো লোকসভা, এতে কিছু বলার তো কিছু নেই। পার্টি চেয়েছে, আমি পার্টির একজন সৈনিক, পার্টি মনে করেছে কংগ্রেসের জন্য এই সময় আমাদের যারা সিনিয়র তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, আমি সে প্রস্তাব গ্রহণ করেছি। আমি পার্টির একজন সৈনিক, আমাকে এটা করতে হয়েছে, কর্তব্য পালন করছি আমি। এবং বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, তারা সবাই জানে আমি তাদেরকে ভালোবাসি। আমি মুর্শিদাবাদের আওয়াজ হতে চাই, বহরমপুর শহর এবং বহরমপুর বিধানসভার আওয়াজ হতে চাই। ভয়েস অফ দ্য পিপল অফ বহরমপুর এবং মুর্শিদাবাদ, আমি বরাবর এটাই করি। তাই মানুষের আওয়াজ হতে চাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, মানুষের অধিকারকে নিশ্চিত করতে চাই, এটা আমার লড়াই বরাবরের। সেই লড়াইয়ে 2 বছর হয়তো গ্যাপ ছিল, মানুষ আমাকে যদি নির্বাচিত করে আবার সেই লড়াই আমার শুরু করবো আমার মতন করে, সংসদীয় ব্যবস্থা যা যা করার। এগুলো কমিশন ঠিক করবে, এটা আমার সাবজেক্টের মধ্যে পড়ে না। কে কোথায় কি বলবে না বলবে তার জন্য আমি এখানে বসে নেই তার মন্তব্য করার জন্য। যেটা নির্বাচন কমিশনকে বোঝে তো নির্বাচন কমিশন তার জবাব দেবে। আমরা অবাধ নির্বাচন চাই, অবাধ এবং সুস্থ নির্বাচন চাই, এটা আমাদের দাবি। এবং এসআর কাণ্ডে যত ভোটারের নাম বাদ পড়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণ করবার ব্যবস্থা করা চাই। কোন বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে থাকবে না, এটা কিন্তু কখনো নির্বাচন হতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা বৈধ ভোটারের নাম তালিকায় থাকা দরকার, এটা আমাদের বক্তব্য। ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হওয়া দরকার, এটা আমাদের বক্তব্য। হ্যাঁ, গতকালকে নওদাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে যে হুমায়ুন এবং অদিত চৌধুরী দুজনেই বিজেপি দেয়া সিকিউরিটি নিয়ে ঘোরাফেরা করছে, ওদের সঙ্গে আঘাত আছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমার সিকিউরিটি আজ থেকে নেই, কিন্তু আমি যখন পার্লামেন্টে ছিলাম তখন থেকে আমার সিকিউরিটি, এবং এই সিকিউরিটি যারা দেয় তাদেরকে এটা জিজ্ঞেস করবেন। আমি জীবনে কাউকে দরখাস্ত করিনি আমার সিকিউরিটির জন্য। আরো বড় কথা, আমার যে সিকিউরিটি দেওয়া হয় তাতে বেঙ্গল পুলিশও আছে, নিশ্চয় তাহলে মমতা ব্যানার্জিও কি আমাকে খাতির করে সিকিউরিটি দিয়েছে? আমার যে সঙ্গে যার সিকিউরিটি থাকে তাদের প্রথম যে গাড়িটা পাইলট কারটা সেটা রাজ্য সরকারের, তাহলে মমতা কি আমাকে খাতির করে দিয়েছে এগুলো কিছু? আর আরো বড় কথা হচ্ছে যে আমি তো খোকাবাবুর মতন সোনার চামচ নিয়ে জন্মাইনি, খোকাবাবুর মতো আমি তো মমতা ব্যানার্জির খোকাবাবু হতে পারিনি, তাহলে সে খোকাবাবু কোথেকে এত সিকিউরিটি পেল এতদিন ধরে? খোকাবাবুর এত সিকিউরিটি পেছনে কি কারণ আছে? আমার তো সিকিউরিটি তার পেছনে কারণ আছে, কারণ মমতা ব্যানার্জি নিজে আমাকে খুন করাতে চাই। তার প্রমাণ আমি বলে দিচ্ছি, এখানে হুমায়ুন কবির যাকে দাঁড় করিয়েছে এই দমকলে, সে যখন এসপি ছিল সে আমাকে খুন করার পরিকল্পনা করেছিল, সেটা আমি আগেও বলেছি আজও বলছি। জেলখানার ভেতরে খুনি থেকে এক জড়ো করে, এবং সেটা মমতা ব্যানার্জির নির্দেশ। বাংলায় এসআইআর নাম বাদের সংখ্যা বেড়ে 81 লক্ষ, খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে আগেই বাদ 63 লক্ষের উপর নাম নিষ্পত্তি হওয়া 40 লক্ষ বিবেচনাধীনের মধ্যে 18 লক্ষ বাদের তালিকায়, চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টে আরো 2 লক্ষের নাম। দেখুন, আমি প্রথম দিন থেকে বলেছি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন মানে অবাধ ভোটার তালিকা। যদি ভোটার তালিকা মানে সঠিক না হয়, যদি ভোটার তালিকা পরিপূর্ণভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত না করে, যদি ভোটার তালিকা কোনো গরমিল থাকে, বৈধ অবৈধ অবৈধ বৈধ হয়ে যায়, তাহলে আমরা এই নির্বাচনকে কি করে বৈধ নির্বাচন বলতে পারি? আমি তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে যে বলেছিলাম যে যান সুপ্রিম কোর্টে যান, এর আগে তো ওকালতি করতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে এই ভোট যেন না হয়, কারণ এই ভোটে বৈধ ভোটারের নাম নেই। এই ভোটে যেখানে বৈধ ভোটারের নাম নেই, সেই নির্বাচন কতটা বৈধ হবে এটা আগামী দিনের প্রশ্ন তো উঠবেই। এটা প্রথম দিন থেকে আমরা বিরোধিতা করেছি, আজও করছি। মাঝখান থেকে বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ওকালতি করতে গিয়ে কি গন্ডগোল করলো জানা নাই, তারপর থেকে বিচার ব্যবস্থা চলে এলো। আগে যেটা নির্বাচন কমিশন করছিল, এখন বিচার ব্যবস্থা চলে এলো। আর এখানকার প্রশাসন, পশ্চিমবঙ্গের যে প্রশাসন, তাদের বিডিও বিএলও, তাদের এআরও এইআরও ডিও, তারা মানুষকে সহযোগিতা করলো না, জট পাখি থেকে গেল। এগুলো বহুবার উত্তর দিয়েছি, এক কথা কতবার বলবো আমি? রাজনৈতিক আছে বলে আর কি আছে বলে? তুমি তো দুটো কোশ্চেন করলে, দাও অন্য জায়গায় সুযোগ দাও, যদি না থাকে তারপরে রিপিট করো। ট্রাইব্যুনালে যাওয়ার জন্য বলা হচ্ছে আর কি, কিন্তু গরিব মানুষ যাদের নামগুলো বাদ চলে যাচ্ছে, ডিলিটেড হয়ে যাচ্ছে, তাদের তো যাওয়ার 100 বার আপনার মতের সঙ্গে আমি একমত। আরে আমাদের ফারাক্কার বিধায়ক পদের
মনোনীত প্রার্থী মাহতাব শেখ, ফারাক্কায় বিধায়ক পদে মনোনীত প্রার্থী। এসআর বলছে তার নাম ডিলিট হয়ে গেছে, তার ছেলের নাম আছে, তার পরিবারের নাম আছে, সকলের নাম আছে, মাহতাব শেখের নাম নাকি ডিলিট হয়ে গেছে। সে কংগ্রেসের প্রার্থী, ঘোষিত প্রার্থী। আমরা এই অবস্থায় পড়ে আছি, অর্থাৎ পশ্চিমবঙ্গে নির্বাচনের তালিকা তৈরি নামে ডামাডোল চলছে। সেই ডামাডোলের হাত থেকে এখনো বাংলাকে আমরা বার করতে পারিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিকে আর কেন্দ্রের নির্বাচন কমিশন আরেকদিকে, এই দুইয়ের সংঘাতে বাংলার আজকে নির্বাচনী তালিকার ডামাডোল চলছে। এই নির্বাচন কতটা বৈধ কতটা অবৈধ সে প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে। ও প্রতিবাদে পুরনো কথা বহুবারই বলে। এরা এই ঢপের কীর্তন করে প্রতিবার, যখনই তাকে বিপদ বলে আমি 294টার প্রার্থী। মমতা ব্যানার্জি এটা তো প্রথম করছে না, আগেও করেছে এই ঢপের কীর্তন। এখন তার ভাইকে সে ঢপের কীর্তনে সাথী করেছে। পশ্চিমবঙ্গের যারা ভোটার তারা জানছে যে কে কোথাকার প্রার্থী। চারিদিকে গোটা তৃণমূল দলে এত চোর, এত বাটপাড়া, এত দুর্নীতিগ্রস্ত যে সেখানটা স্বচ্ছ মানুষের কাছে দাঁড় করাতে পারছে না। যে একটা স্বচ্ছ নিরপেক্ষ একটা মানুষকে, দুর্নীতি মুক্ত একটা মানুষকে দাঁড় করাবো ভোটারদের কাছে, তার ক্ষমতা নেই। তাই সব চোরটাই দাঁড়িয়েছে আবার নতুন করে, তাদেরকে মানুষ ভোট দেবে না। তাই মমতা ব্যানার্জি বলছে আমি প্রার্থী সব জায়গায়। এই ঢপের কীর্তন আগেও করেছে, আজও করছে। তাও তো এখন অনেক কাটা ছেঁড়া বাকি আছে। গতবার তো পা ভেঙেছিল, এবার আরো কি ভাঙছে না যে দেখি আমরা। অনেক কিছু এখন নাটক বাকি আছে মমতা ব্যানার্জি। এ তো শুরু নাটকের, শুরুমাত্র। অনেক কিছু দেখতে পাবেন। কোথাও কি বলবে থালা মেজে দিব, কোথাও বলবে ঝাড় দিয়ে দিব। এর আগেও করেছিল ভোটের সময়, আবার করবে। হ্যাঁ, কোথাকার কোন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোটা দীঘা জুড়ে যেভাবে বেআইনি ভাবে কোস্টাল এরিয়ায় কোনো নিয়ম নীতি না মেনে কোস্টাল রেগুলেশন অ্যাক্ট আসে একটা, অর্থাৎ তীরবর্তী এলাকায় বিশেষ কিছু নিয়ম কানুন মেনে সবকিছু করতে হয়। সেখানটায় আজ পর্যটনের নামে ব্যাঙের ছাতা মতো হোটেল আর রেস্তোরাঁ, দেখভালে কেউ নেই, দেখাশোনার কেউ নেই, কোনো নিয়ম নেই, নীতি নেই, কোনো পুলিশ নেই। স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা তো ঘটবেই। দুর্ভাগ্য এটা বাংলার জন্য বলতে পারি আমি। এবং তার জন্য পশ্চিমবঙ্গ সরকার দায়ী, কারণ দীঘা পশ্চিমবঙ্গ সরকারের অধীন একটা এলাকা, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার দায়ী। কি বলো কি জয়লাভ যদি কোনো কারণে জয়লাভ করে তাহলে তৃণমূলকে হয়তো প্রকান্তরে সমর্থন করবে। এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এর আগে আমাকে ভোটে হারানোর জন্য এই বহরমপুর লোকসভাতে আপনারা দেখেছেন দুই দল মিলে দাঙ্গা তৈরি করে, দাঙ্গার বাতাবরণ তৈরি করে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছিল। লক্ষ্য অধীর জ্যোতিকে হারানো, এবারেও তাই, লক্ষ্য অধীর জ্যোতিকে হারানো, উভয় দলেরই লক্ষ্য তাই। কারণ অধীর জ্যোতি যেন হারে। লক্ষ্য করে দেখবেন তৃণমূল এখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে কিছু বলে না, আবার বিজেপি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কিছু বলে না। মজার ব্যাপার আছে এখানটায়, সকলের লক্ষ্য অধীর চৌধুরী। তাই এখানটায় তো সমঝোতা তাদের হবেই। আর আমি কি করি না করি, আমি কি করব না করব, আমার 25 বছরের 5 বারের এমপি হিসাবে তার প্রমাণ মানুষের কাছে একবার নয় 1000 বার দিয়েছে। অধীর চৌধুরী কোনো সমঝোতা করে না, অধীর চৌধুরী কোনো নীতি বিরুদ্ধ কাজ করে না, অধীর চৌধুরী মানুষের হয়ে বলে, মানুষের করে, মানুষের লড়ে, এটাই আমি। অতএব বাকি এখন কে কোথায় কি বলছে না বলছে আমার জানা নাই। হয়তো আমি দাঁড়ানোতে তারা আশঙ্কিত হচ্ছে যে তাদের জায়গা থাকবে না, তার জন্য হয়তো বলতে পারে এগুলো কথা, এটা স্বাভাবিক কথা। এই বহরমপুর শহরে আমি ভোটে দাঁড়ানোর পর এখানকার যে মিউনিসিপালিটির কর্মচারী তাদের উপর অত্যাচার চরম বেড়ে গেছে। কি করছে তারা, প্রত্যেকটা কর্মচারীকে ডেকে ডেকে বলছে যদি তোমরা ভোট না করো তাহলে যেমন করে কংগ্রেসের ভোট করার জন্য দুজন মহিলাকে আমি চাকরি খেয়ে নিয়েছি, দুজন মহিলার বেতন বন্ধ করে দিয়েছি, যারা যারা এখানটায় ভোট না করবে তৃণমূলের হয়ে তাদের সকলের চাকরি বন্ধ হয়ে যাবে। এবং বলছে যে তোমাদের যে ভোট দিচ্ছ সেটা আমি দেখে নেব, কারণ তোমাদেরকে একটা করে আমি ফোন দেবো, সেই ফোনে আমরা ছবি তুলে দেখতে হবে, দেখাতে হবে আমাদেরকে। অর্থাৎ জোর জুলুম এখানে শুরু হয়ে গেছে অধীর চৌধুরীকে হারানোর জন্য। দুটো মহিলাকে এই বহরমপুর শহরে
তাদের অপরাধ, তারা কংগ্রেসকে ভোট দিয়েছিল, সমর্থন করেছিল, তা তাদের বেতন কেটে দেওয়া হলো, কারণ মিউনিসিপালিটি তাদের হাতে। সেই একই ভয় দেখানো হচ্ছে সাধারণ মিউনিসিপালিটিতে কর্মরত মহিলাদের। তো এই বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার দলের নেতারা এখানকার মহিলাদেরকে চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখায়, মিথ্যা কেসে ফাঁসায়, তাদেরকে নানা কুপ্রস্তাব দেয়, এটা এখানকার মানুষ সবাই জানে। তাই স্বাভাবিকভাবেই বড় অদ্ভুত যে অধীর চৌধুরী যেখানে বিজেপি তৃণমূলের দোস্তি সেখানটাই। আবার গত লোকসভাতেও তাই দেখেছিলাম আমরা, বিজেপি তৃণমূলের দোস্তি অধীর চৌধুরীকে কেন্দ্র করে। এবার বহরমপুরে বিজেপি তৃণমূলের দোস্তি অধীর চৌধুরীকে কেন্দ্র করে। দুর্ভাগ্য এটা আমাদের।